জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তর আগে আমি আরও একটু কিছু যোগ করতে চাই, তারপরে প্রশ্নের উত্তর আসবো। সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে কি, ধরেন আমাদের এই যে আপনি অন্য এক আলোচককে যে প্রশ্নটা করেছেন যে বিগত সরকারের ব্যর্থতাই কিনা এই আন্দোলনের দিকে ধাবিত হওয়া। দেখুন, এখানে আমি ওভারঅল আমাদের কিছু আগে লিমিটেশনের কথা বলি, পরবর্তী সময় ব্যর্থতার কথাগুলো তুলে ধরছি। এক নম্বর কথা হচ্ছে কি, ধরেন আমাদের বিগত 17 বছর যে ফেসিস্ট শাসনামল পিছনে ফেলে এসেছি আমরা, সেখানে আপনি দেখবেন যে আমাদের সাধারণত ছাত্র রাজনীতি বলতে আমরা সাধারণত ইউনিভার্সিটি রাজনীতি বোঝায়, কিছু কিছু কলেজেও রয়েছে, স্কুল আমি অন্তত খুব বেশি দেখিনি, কিন্তু হাসিনার আমল আমরা দেখেছিলাম যে প্রাইমারি স্কুলও ছাত্রলীগের পোস্ট ছিল। তো শিশুদেরকে যে এই রাজনীতিকরণের প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে কি ধরেন আমাদেরকে বিশাল আকার একটা হ্যাম্পার করেছিল। তার আগে করোনা মহামারীর পর থেকে যে শর্ট সিলেবাস, অটো পাস যে একটা সংস্কৃতি ছিল, এবং আপনার এই যে IIM GPA-5কেও যেরকম GPA-5-এর ক্যাটাগরিতে ফেলা, তো এই প্রবণতা কিন্তু শিশুদের একটা মনস্তাত্ত্বিক বিকাশে একটা বিশাল, মানে আমি সারেগামাপা লিখে দিয়ে আসলো GPA-5, ব্যাপারটা এরকম ছিল কোয়ালিটিটা। তারপরে এই শিশুরা কিন্তু, বা যারা এই জেনারেশন পার করে আসছে, তারা কিন্তু সেখান থেকে বেরোতে পারেনি, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি, ডক্টর ইউনূসের যে শাসনামল ছিল 1.5 বছর, সে 1.5 বছরে যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তখন এরকম একটা মেন্টালিটি গ্রো হয়েছিল যে আমি আন্দোলন করলে, দাবি করলে আন্দোলনটা সফল হচ্ছে। তো সেই প্রবণতার কারণে কিন্তু আপনি দেখেন এখনকার যে আন্দোলনটা, সেটা তারই একটা ধারাবাহিকতা আর কি। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূসের একটা বিশাল বড় ব্যর্থতা ছিল। আমি এটা সব জায়গায় বলি, আগেও বলতাম, এখনও বলি, সামনে বলবো। সেটা হচ্ছে কি, এই যে ধরেন আপনাকে আমি যদি প্রশ্ন করি, 158 জন কেন্দ্রীয় সমন্বয়ক ছিল, এই মুহূর্তে যদি আপনি আসেন, সেই 158 জন কেন্দ্রীয় সমন্বয়কের কয়জন কেন্দ্রীয় সমন্বয়ক আপনি খুঁজে পাবেন? তারা তো আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। তো এরা যে এত বড় একটা অভ্যুত্থান সফল করে ফেললো, আমি কেন্দ্রীয় সমন্বয়কদের কথাই শুধু বলি, তো এদেরকে তো আমরা ধরে রাখতে পারিনি। তো এটাই জাতির ব্যর্থতা না? ধরেন ডক্টর ইউনূস সাহেব, ওনার একটা প্রতিষ্ঠান আছে YNY, ইউনূস অ্যান্ড ইউথ সেন্টার, যেটা দিয়ে উনি সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ইউথদেরকে প্যাট্রোনাইজ করে, উনি বিভিন্ন ইউনিভার্সিটিতে স্টুডেন্টদেরকে লেকচার দেয়, পড়ায়, কিন্তু উনি চাইলে তো রাষ্ট্রীয় খরচ বাদ দেন, ওনার যে এনজিও, সেই এনজিওর আন্ডারে তো উনি 158 জনকে বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামে অ্যাডাপ্টেশন করতে পারত, উনি কি করেন নাই। তো সুতরাং এই ব্যর্থতাটা অবশ্যই ডক্টর ইউনূসের এই শাসনামলকে নিতে হবে। আর এবার আসি আমাদের যে সীমাবদ্ধতার জায়গা, সেই সীমাবদ্ধতার জায়গা হচ্ছে কি, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, টোটাল শিক্ষা ব্যবস্থা একটা ফ্রাস্ট্রেটিং শিক্ষা ব্যবস্থা। সেখানে ধরেন আপনার একাডেমিক পড়াশোনার সাথে চাকরির কোনো মিল নেই। আমাদের শিক্ষার্থীরা বা আমাদের জেনারেশনটা, তারা পড়াশোনা করার পরও, ভালো রেজাল্ট করার পরও তার একটা ভালো চাকরি হবে কিনা সে জানে না। আমাদের এখানকার যারা শিক্ষক হতে আসে, ইউনিভার্সিটি লেভেল বলেন, হাই স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, কলেজ লেভেল বলেন, তারা হচ্ছে অ্যাক্সিডেন্টালি শিক্ষক হতে আসে। 10% মানুষও কিন্তু একেবারে লাইফে লাইফ শিক্ষক হওয়ার জন্য এখানে আসেন না। আবার শিক্ষকরা আসলেও তার প্রমোশন হতে সব পুরোটাই পলিটিসাইজড। সুতরাং এখানে যেমন আবার শিক্ষকের অনুপাতটা কম, আপনার যে মেধা বিকাশটা হবে, সাংস্কৃতিক বিকাশটা হবে, সেটা তো পসিবল না। কারণ ধরেন একটা প্রাইমারি স্কুলে যে দেখেন একজন শিক্ষক 100 জন স্টুডেন্টকে পড়াতে হচ্ছে। তো সুতরাং আমাদের এই রুট লেভেল থেকে যে আমাদের যে একটা ল্যাকিংসের জায়গা, সেই ল্যাকিংসের জায়গাটা সবসময় রয়েছে। তো এক্ষেত্রে এবার আসে আমি যেটা বলি, সেটা হচ্ছে কারণ আমাদের একটা টোটাল হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, টোটাল শিক্ষা ব্যবস্থাটা এরকম যে আমাদেরকে অ্যানালিটিক মাইন্ড করে না, আমাদেরকে থটফুল হতে চিন্তা করে না। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছুটিগুলো বলেছিলেন, 13-14 বছরের ছাত্রদের মতো বালায়ের পৃথিবীতে নেই। উনি এটা বুঝাইছেন যে আসলে টিনেজ বয়সে এই সময় অনেক কিছুই স্বাভাবিক, এই বয়সটা এরকম। তো সেই অ্যাডোলেসেন্স বয়সটাতে অনেক কিছু আপনার ডিসিশন মেকিং ক্ষমতা থাকে না। তো সেই ক্ষেত্রে ধরেন আপনাকে গাইড করতে হলে আপনার প্রাইমারি লেভেল, স্কুল লেভেল, আপনার গার্ডিয়ানশিপ যে দরকার, সেটা এখানে অপ্রতুল। তো সেই জায়গা থেকে এই পুরা ব্যর্থতার দায়টাই হচ্ছে কি সবাইকে নিতে হবে। এখন আসি উত্তরণের পথ হচ্ছে ধরেন আপনার শিক্ষার্থীদের, আপনি যেটা বলছেন যে শর্টকাট পথ, এখন কিছু করার নাই। ধরেন আপনার সোশ্যাল মিডিয়ার প্রভাব, আবার আপনি দেখতেছেন যে এখানে আপনার ভালো রেজাল্ট করার পরও আপনি চাকরি পাচ্ছেন না, আপনার কান্ট্রি, আপনার রাষ্ট্র, আপনার সরকার আপনাকে প্যাট্রোনাইজ করতেছে না, তাহলে সেক্ষেত্রে যাবে কোথায়? তো সেক্ষেত্রে যে ধরেন শিক্ষার্থীরা শর্টকাট পথ খোঁজে, তারপরে এই যে অভ্যস্ততার একটা অর্ধতার ব্যাপারটা রয়ে গেছে। আবার এটা মনে করে, ধরেন আমাদের সময় একটা কৌতুক ছিল যে ক্লাসে যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, তারা হচ্ছে কি বুয়েট মেডিকেল, ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়বে, যে মাঝারি সে হচ্ছে সচিব হবে, আমলা হবে, আর যা লাস্ট হবে সে হচ্ছে পলিটিশিয়ান হবে। তো আলটিমেটলি তো ধরেন এই কৌতুকটা এরকম যে যে ফার্স্ট ক্যাটাগরি এবং মাঝারি ক্যাটাগরি তার হচ্ছে রাজনীতিবিদদের হাতে ধরা দিতে হয়। তো এই যে একটা সাইকোলজিক্যাল প্রেশার ছোটোবেলা থেকে আমরা পড়ে আসছি বা জেনে আসছি, তো সেই জায়গাটা থেকে তো ধর আমরা বেরোতে পারতেছি না। ধরুন আমাদের এই প্রশ্ন করার আগে তো আমি পলিটিশিয়ান থেকে প্রশ্ন করতে চাই যে আমাদের কয়জন পলিটিশিয়ান শিক্ষিত তো আমি একাডেমিক শিক্ষিত বলতেছি না। ধরেন এই পার্লামেন্টের দিকে তাকান না কেন, এই পার্লামেন্টের কয়জন তার পার্লামেন্টের হওয়ার যোগ্যতা আছে? এখন আপনি হয়তো বলতে পারেন জনগণ ভোট দিয়ে আনছে, সে যোগ্য, কিন্তু আমি তো এখানে মানে মোর দেন 60-70%কে মনে করি যে সে মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার যোগ্যতা নেই। তো এই যে পুরা সামগ্রিক আমাদের শিক্ষার উপর, শিক্ষা তো বাইরে কোনো বিষয় না। ধরেন শিক্ষাটা মৌলিক অধিকার পাঠ, কিন্তু ধরেন আমাদের যে শিল্প বিপ্লব হচ্ছে, শিল্প উন্নয়ন হচ্ছে, একই সাথে যদি আপনি শিল্প উন্নয়নের সাথে আপনার সংস্কৃতি বলেন, আপনার শিক্ষা বলেন, আপনার স্বাস্থ্য বলেন, প্রত্যেকটা যদি প্যারালালি যদি উন্নতি না হয়, তাহলে কোনোটাই আসলে উন্নতি বলা যায় না। এটাকে বলো হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচ এই টার্মটা আমাদের কমিউনিটি মেডিসিন রয়েছে। একটা উদাহরণ দিয়ে শেষ করি।
ধরেন আমাদের মেডিকেল একটা কথা আছে, ধরেন আপনার ডাক্তার বানালে হবে না, ডাক্তারের সাথে আপনার নার্স লাগবে, টেকনিশিয়ান লাগবে, ল্যাব লাগবে, হসপিটাল লাগবে, পুরো জিনিসটাকে বলা হচ্ছে ফার্মাসিউটিক্যাল লাগবে, প্রত্যেকটা জিনিসটাকে হচ্ছে হলিস্টিক অ্যাপ্রোচ। শিক্ষা ব্যবস্থারও তাই, আপনার এখানে একসাথে সংস্কৃতি লাগবে, এখানে কালচার লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে, ফান্ড লাগবে, সব কিছু লাগবে। আমাদের সবসময় একটা অভিযোগ শোনা যায় যে শিক্ষার্থীরা আমাদের এখানে গবেষণা হয় না, গবেষণার জন্য ফান্ড পায় না। আমাদের জিডিপির কত পার্সেন্ট শিক্ষা খাতে আছে, জিডিপির কত পার্সেন্ট স্বাস্থ্য খাতে আছে, এই প্রশ্নগুলো কেন আপনারা করেন না? করেন নিশ্চয়ই, কিন্তু এগুলো সমাধান কেন হচ্ছে না? এগুলো সমাধান না হলে এই রাস্তাগুলো কখনো ক্লোজ হবে না। সুতরাং আমি মনে করি যে এক্ষেত্রে এই সরকার, বিশেষ করে এই সরকারের দায়িত্ব নেওয়া উচিত। আরেকটা উক্তি দিয়ে শেষ করি, বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি তিনি 16 শতাব্দীতে বলেছিল যে পৃথিবী চন্দ্রের চারদিকে ঘোরে। উনি যখন বলেছিল, বলছে এটা পাতাল, এটা উন্মাদ মাতাল, তখন তাকে এটা বলার জন্য চার্চ বিরোধিতা করে তাকে এই উক্তিটা প্রত্যাহার করতে হয়েছিল। তখন উনি কোর্ট থেকে বের হতে বলতেছিল যে তোমরা আমাকে ভুল বলছো, কিন্তু আমি ভুল না, আমি যেটা বলছি সেটা সত্য ছিল। 400 বছর পরও সেটা প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের স্টেটসম্যান যারা, স্টেটসম্যানকে এই দায়িত্বটা নিতে হবে। সেই দায়িত্বটা হচ্ছে, ধরেন আমি শেষ করি, টাইম বেশি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলি আপনাকে, ধরেন আমাদের যে এই সাবজেক্টগুলো পড়ানো হয়, এত বেসিক সাবজেক্ট পৃথিবীতে কোথাও পড়ে না। ধরেন আমাদের অনেকে হয়তো, আমরা জাতি হিসেবে তো ইমোশনালিস্ট, তো ধরেন আমরা এখন যদি বলে ফেলি যে এত ইউনিভার্সিটিতে, এত ন্যাশনাল ইউনিভার্সিটিতে কেন বাংলা সাবজেক্ট রাখতে হবে, আপনার প্র্যাকটিক্যালি এটার কত জায়গায় ভ্যালু আছে। আমাদের এখানে এমন এমন সাবজেক্ট পড়ানো হয় যার কোনো চাকরির কোনো ভ্যালু নেই। সুতরাং আমি মনে করি যে আমাদের এখানে একটা হলিস্টিক অ্যাপ্রোচ দিতে হবে। না, এখানে তো মানে খোলা বাংলায় বলি, এখানে হচ্ছে কি আপনার স্টিম রোলার চালাতে হবে। ইন্ডাস্ট্রিতে কোনো যোগই নাই। মানে পৃথিবীর উন্নত প্রত্যেকটা দেশে একাডেমিয়া আর ইন্ডাস্ট্রির একটা দারুণ যোগসূত্র তৈরি করা হয়েছে, এবং আগামী 5 বছর পরে কোন কোন ইন্ডাস্ট্রিতে কি ধরনের ইন্ডাস্ট্রি আসবে, কি আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আমাকে। জাস্ট 30 সেকেন্ড সময় দেন, আমি 30 সেকেন্ড সময় আপনাকে একটা ইনফরমেশন যোগ করি। জাস্ট 30 সেকেন্ডের সময় একটা ইনফরমেশন যোগ করি। ধরেন আমাদের করোনা মহামারী, আমাদের রাশিয়া ইউক্রেন ওয়ার এবং ইসরায়েল ইরান ওয়ারের পরে পৃথিবীর যে টোটাল বাণিজ্যিক প্রবৃদ্ধি ঘাটতি হয়েছে, এই বাণিজ্যিক প্রবৃদ্ধির মধ্যেও পৃথিবীর কয়েকটি উন্নয়নশীল দেশ এগিয়ে যাচ্ছে। উদাহরণ দিচ্ছি আপনাকে, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ড। এবং তারা দেখেছে কেন এটা উন্নয়ন করছে, এটা আইএমএফের একটা গবেষণা এসেছে। তারা উন্নয়ন করেছে এই কারণ তাদের শিল্পের সাথে তাদের একাডেমিক এবং চাকরির ফিল্ড এবং এআই প্রযুক্তিটা কম্বিনেশন করেছে, এই কারণে তারা এগিয়ে যাচ্ছে। পৃথিবী যেখানে গ্রোথটা কমে যাচ্ছে, ও টোটাল বাণিজ্যিক গ্রোথটা কমেছে, উল্টা তারা বেড়ে যাচ্ছে। তো তাদের এই পরীক্ষার লব্ধ থেকেও ওরা তো আমাদের কাছাকাছি দেশে ছিল, বা আমাদের সমমানের দেশ, কালচার বলেন,